এক থেকে দেড় বছরের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরা উচিত, রয়টার্সকে সেনা প্রধান। ইতিবাচক বলছেন নেতারা, অন্তর্বর্তী সরকারকে রোড ম্যাপ ঘোষণার তাগিদ। স্বল্পতম সময়ে যৌক্তিক সময়ের মধ্যে তারা যারা বিশ্বাসযোগ্য নির্বাচনের দিকে যাচ্ছেন, এ ব্যাপারে তার উচিত হবে রাজনৈতিক দল এবং জনগণকে পরিষ্কার করে কথা বলা। যদি রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের বোঝাপড়া থাকে, আপনি 1-2 মাস 3 মাস বেশি সময় লাগলেও তখন কিন্তু কেউ আপত্তি করবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নিউ ইয়র্কে ইউনুস বাইডেন বৈঠক রাতে, জিএসপি সহ আসতে পারে ভারত প্রসঙ্গ। তৌহিদ জয়শঙ্কর বৈঠকে দিল্লি ঢাকার সম্পর্ক এগিয়ে নেয়ার বার্তা। ভুয়া তথ্য দিয়ে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের 2 ভাইয়ের এনআইডি প্রমাণ পাওয়ায় 4টি বাতিল, ব্যবস্থা নিতে দুদকে কমিশনের চিঠি। পোশাক শিল্পে অস্থিরতা থামছেই না, সাভার গাজীপুরে বন্ধ অর্ধ শতাধিক কারখানা, কাজে এসে ফিরে গেছেন শ্রমিকরা, নিরাপত্তা জোরদার। এক থেকে দেড় বছরের মধ্যে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফেরা উচিত বলে মনে করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এই কথা বলেছেন তিনি। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সুসম্পর্ক রয়েছে জানিয়ে তিনি বলেছেন, ঐক্যবদ্ধ থাকায় ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। 5 আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালানোর পরপরই দৃশ্যপটে আসেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে সেনাবাহিনীর প্রতি আস্থা রাখতে বলেন তিনি। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন, আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি। তবে এর 3 দিনের মাথায় ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে। জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন সংস্কার কার্যক্রম নেয়ার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী এই সরকার। নিরাপত্তা বিধান করিব। তবে কিছুদিন পর থেকেই রাজনৈতিক মহল, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে তাগিদ আসতে থাকে নির্বাচনের রোডম্যাপ এবং অন্তর্বর্তী সরকারের সময়সীমা প্রকাশের জন্য। এদিকে সোমবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেন, যাই ঘটুক না কেন অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে যাবে সেনাবাহিনী, যাতে করে অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ সংস্কারগুলো শেষ করতে পারে। 1 থেকে দেড় বছরের মধ্যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের কাজ সম্পন্ন হওয়া উচিত বলে মনে করেন ওয়াকারুজ্জামান। সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না বলেও জানান বাহিনীর প্রধান। দীর্ঘমেয়াদে সেনাবাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রয়োজন বলে মনে করেন তিনি। মত দেন, সশস্ত্র বাহিনীকে সরাসরি রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে। সেনাপ্রধান বলেন, সামরিক বাহিনীকে কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়। সেনাবাহিনী তার সদস্যদের শেখ হাসিনার আমলে করা অন্যায়ের অভিযোগগুলো খতিয়ে দেখছে এবং ইতোমধ্যে কিছু সেনাকে শাস্তিও দিয়েছে বলে জানান বাহিনীর প্রধান। তবে এ বিষয়ে বিশদ কোনো বিবরণ দেননি জেনারেল ওয়াকার। তিনি বলেন, যদি সেনাবাহিনীর কোনো কর্মরত সদস্য দোষী সাব্যস্ত হয় তাহলে অবশ্যই তিনি ব্যবস্থা নেবেন। কিছু সামরিক কর্মকর্তা সাবেক প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি নিয়ন্ত্রিত সংস্থাগুলোতে কাজ করার সময় অন্যায় করে থাকতে পারেন বলে মনে করেন তিনি। দেশকে স্থিতিশীল করতে এই সরকারের প্রচেষ্টাকে সেনাবাহিনী সমর্থন করছে উল্লেখ করে জেনারেল ওয়াকার বলেন, ডক্টর ইউনূস ও তিনি প্রতি সপ্তাহে একবার দেখা করেন। তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। একসঙ্গে কাজ করলে ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই বলেও মনে করেন তিনি। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ। গণতান্ত্রিক ধারায় ফেরা নিয়ে সেনাপ্রধানের বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন গণতন্ত্র মঞ্চের নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বোঝাপড়া করে নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান পরিষ্কার করা উচিত বলেও মনে করেন তিনি। প্রফেসর ইউনূস তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশন থেকে ফিরে আসার পরে তার উচিত হবে দেশবাসীকে আশ্বস্ত করা, তারা সম্ভব স্বল্পতম সময়ে যৌক্তিক সময়ের মধ্যে তারা যারা বিশ্বাসযোগ্য নির্বাচনের দিকে যাচ্ছেন, এ ব্যাপারে তার উচিত হবে রাজনৈতিক দল এবং জনগণকে পরিষ্কার করে কথা বলা। যদি রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের বোঝাপড়া থাকে, সকল স্টেক হোল্ডারদের সঙ্গে যদি বোঝাপড়া থাকে, আপনি 1-2 মাস 3 মাস বেশি সময় লাগলেও তখন কিন্তু কেউ আপত্তি করবে না। যখন মনে করবে যে আপনি ট্র্যাকের বাইরে চলে যাচ্ছেন, আপনি আপনার এজেন্ডার বাইরে চলে যাচ্ছেন,
তখন সরকার কিন্তু প্রশ্নবিদ্ধ হবে, তখন সরকার কিন্তু বিতর্কিত হবার আশঙ্কা থাকবে। আমরা চাই না যে অন্তর্বর্তী সরকার প্রশ্নবিদ্ধ হোক, তারা বিতর্কিত হোক এবং কোনোভাবেই তারা ব্যর্থ হোক। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে রাতে একান্ত বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরই মধ্যে নিউ ইয়র্কে পৌঁছেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরাও। নিউ ইয়র্ক থেকে সে খবর জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের অংশগ্রহণে বিশ্বের সবচেয়ে বড় আসর বসছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। বিশ্ব নেতাদের পাশাপাশি অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার রাতে কাতার এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম এ মোহিত। এ সময় বিমানবন্দরের বাইরে যুক্তরাষ্ট্রের শত শত বিএনপি নেতাকর্মী ডক্টর ইউনূসকে স্বাগত জানিয়ে প্রীতি সমাবেশ করে। এরপর বিমানবন্দর থেকে সরাসরি ম্যানহাটানে তার আবাসস্থল গ্র্যান্ড হায়াত হোটেলে যান প্রধান উপদেষ্টা। আশা করা যাচ্ছে যে এটা একটা খুবই সৌহার্দ্যপূর্ণ মিটিং হবে। বাংলাদেশের ইউএস বাংলাদেশের সাথে খুবই পুরনো বন্ধু, আমাদের বন্ধুত্বটা আরও যাতে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোকতুলো হবে। মঙ্গলবার অধিবেশনের ফাঁকে দুপুরে একান্ত বৈঠকে মিলিত হবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ঐতিহাসিক এই বৈঠকে দুই নেতার মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। জাতিসংঘের সাইডলাইনে বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বব্যাংক ও ইউরোপিয়ান কমিশন সহ বেশ কিছু প্রতিষ্ঠান এবং সংস্থার প্রধানরাও প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন। তবে সব কিছু ছাপিয়ে ৩ দশকের মধ্যে হতে যাওয়া প্রথম বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সাথে মার্কিন প্রেসিডেন্টের এই বৈঠকটি অর্থাৎ ইউনূস বাইডেন বৈঠকের দিকেই সবার এখন নজর। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। ৩ দশক পর মার্কিন কোনো প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের সরকার প্রধানের বৈঠক হতে যাচ্ছে আজ। সব ছাপিয়ে সবার নজর জো বাইডেনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের দিকে। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী মানবাধিকার কর্মী শহীদুল আলম বলেন, রাষ্ট্র কাঠামোর বিভিন্ন সংস্কার, অর্থনৈতিক সহযোগিতা সহ নানা বিষয়ে আলোচনা হতে পারে। আর বিশ্লেষকের মতে জিএসপি সুবিধা ফিরে পাওয়ার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেতে পারে। জাতিসংঘের সদর দফতর থেকে আহমেদ সালেহিনের প্রতিবেদন। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশ নেয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে দৃষ্টি রাখছে দেশের জনগণ। কারণ অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসের প্রথম বিদেশ ও জাতিসংঘ সফর এটি। এরই মধ্যে আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের বিষয়টি। ৩ দশক পর জাতিসংঘে মার্কিন কোন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের কোন সরকার প্রধানের বৈঠক হতে যাচ্ছে এবার। জো বাইডেন ইউনূস বাইডেন বৈঠক ইস্যুতে গণমাধ্যমে কথা বলেছেন প্রধান উপদেষ্টার সফর সঙ্গী সাংবাদিক ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। বলেন, বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের আলোচনায় উঠে আসতে পারে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়টি। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা, জলবায়ু পরিবর্তনের বিষয়টিও অগ্রাধিকার পেতে পারে বলে জানান শহীদুল আলম। গার্মেন্টসের ক্ষেত্রে এত বড় একটা ক্রেতা মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে আমাদের নিশ্চয়ই নিজের দেশের কারণেই সম্পর্কটা কি থাকবে সেটা ভাবা দরকার। ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যার ইস্যুটি সহ ১৬ বছরের দুঃশাসনের বিষয়েও জো বাইডেনের সঙ্গে আলোচনা হতে পারে বলে জানান প্রধান উপদেষ্টার সফর সঙ্গী। ভারত বাংলাদেশ সম্পর্কটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং একেবারেই সত্য যে ভারত যেইভাবে যেই সম্পর্ক আমাদের সাথে এতদিন ধরে রেখেছে সেই সম্পর্ক কোনো ভালো সম্পর্ক ছিল না। সেটার থেকে ভিন্ন সম্পর্ক হবে সেটা আমরা আশা করি। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের কাছে জিএসপি সুবিধা ফিরে পাওয়ার বিষয়টি আলোচনায় আসা উচিত। এতে করে পোশাক রপ্তানিতে অনেক দূর এগিয়ে যাবে বাংলাদেশ। গার্মেন্টের যে আমাদের যে বিষয়টা বন্ধ করা হয়েছিল স্বৈরাচারী হাসিনার সময় তার অপকর্মের কারণে, এটা যদি চালু হয় তাহলে আমরা লক্ষ লক্ষ এমপ্লয়মেন্ট পাবো দেশে। আমরা দেশ থেকে অনেক গার্মেন্ট দেশে পাঠাতে পারি। বাইডেন ইউনূস বৈঠকে দুদেশের সম্পর্ক উন্নয়ন ছাড়াও বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও মত দিচ্ছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘের এই সফরটি অতি গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার বৈঠকটি।
যেখানে দুই দেশের সম্পর্ক এবং সরকার টু সরকারের যে সম্পর্ক উন্নয়নের বিষয়টি রয়েছে তার পাশাপাশি আসবে বাংলাদেশের রপ্তানি বাজারের জিএসপি সুবিধার ফিরে পাওয়ার বিষয়টি। জাতিসংঘ সদর দপ্তর থেকে আহমেদ সালেহিন, সময় সংবাদ। এদিকে নিউ ইয়র্কে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হয়েছে। বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় দুজনের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে। এদিন বাংলাদেশের গণ অভ্যুত্থান এবং বিশ্বজুড়ে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ নিয়ে জাতিসংঘে বক্তব্য রাখেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। Two months back, a remarkable people's movement in Bangladesh starkly reminded how 170 million people value their aspiration for freedom, dignity, justice and equality over sheer growth numbers. Drawing on the past 5 decades' global discourse and development, we may need to truly value the values to secure our future. We also need to democratize digital technology tools, applications and innovations beyond profit, else many risk to be left out in a vast evolving world of work. সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের তদবিরেই ভুয়া তথ্য দিয়ে তার দুই ভাই হারিস ও জোসেফের একাধিক এনআইডি তৈরির প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন। আজিজের দুই ভাইয়ের 4টি এনআইডি বাতিল করেছে ইসি। এ বিষয়ে ব্যবস্থা নিতে দুদকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে এনআইডি মহাপরিচালক। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার দুই ভাই হারিস ও জোসেফের নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে উঠে আসে আজিজের দুই ভাইয়ের পরিচয় পরিবর্তন করে ইউরোপ সহ বিভিন্ন জায়গায় নিজেদের ব্যবসা প্রতিষ্ঠার কথা। সেখানে সহযোগিতা করেছিলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। এ বিষয়ে ইসির কাছে তথ্য জানতে চেয়েছিল দুদক। তদন্তের জন্য 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে নির্বাচন কমিশন। তদন্তে আজিজের দুই ভাইয়ের এনআইডিতে তথ্য জালিয়াতির প্রমাণ পেয়েছে ইসি। এনআইডি মহাপরিচালক বলেন, নিজেদের নামের পাশাপাশি মা বাবার নামও বদল করেছেন আজিজ আহমেদের দুই ভাই হারিস ও জোসেফ। হারিস আহমেদ এনআইডিতে মোহাম্মদ হাসান এবং জোসেফ নাম পরিবর্তন করে লিখেছেন তানভীর আহমেদ তানজিল। 2019 সালে হারিস আহমেদ এনআইডি কার্ডে তার ছবিও পরিবর্তন করেছিলেন, যাতে সুপারিশ করেছিলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। তদন্তে দেখা যাচ্ছে যে এই মোহাম্মদ হাসান এবং জনাব মোহাম্মদ হারিস আহমেদ এই দুজন কিন্তু একই লোক। আবার দেখা যাচ্ছে যে তোফায়েল আহমেদ জোসেফ এবং এই তানভীর আহমেদ তানজিল এই দুজন একই ব্যক্তি। 4টা এনআইডি কার্ড করে, পিতার নাম ওলট পালট করে এবং ঠিকানা পরিবর্তন করে। এবং ওই সময় জেনারেল আজিজ তখন সেনাপ্রধান ছিল, ওই সময় ওনার একটা জোর তদবির ছিল যে এটা যেন করা হয়। আজিজের দুই ভাইয়ের 4টি এনআইডি বাতিল করেছে ইসি। হারিস ও জোসেফ ভোটার তালিকা আইন 2009 সহ জাতীয় পরিচয় বিধিমালার 4টি আইন ভঙ্গ করেছে বলে জানান এনআইডির মহাপরিচালক। আজিজের দুই ভাই এনআইডি সংক্রান্ত সব ধরনের সেবা বঞ্চিত হবে বলেও জানান তিনি। যেই মুহূর্তে তদন্ত প্রতিবেদনটা আমরা পেলাম, আমরা পুরো 4টা এনআইডি কার্ডই আমরা পরিপূর্ণ বাতিল করে দিয়েছি। এই এনআইডির মাধ্যমে তাদের যত সুযোগ সুবিধা বাংলাদেশে, এই সুযোগ সুবিধা ভবিষ্যতে আর তারা করতে পারবে না, অন্ততপক্ষে এই 4টা এনআইডি কার্ড দিয়ে। তদন্ত রিপোর্ট দুদকে পাঠানো হয়েছে বলেও জানান ইসির এই কর্মকর্তা। সাথে সাথে সেটা জরুরি। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 8 জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 10 অক্টোবর সকালে ঢাকার 9 নম্বর বিশেষ জজ আদালতের বেগম খালেদা জিয়ার পক্ষে হাজিরা দাখিল করেন তার আইনজীবী। এরপর বাপেক্সের এমডি আব্দুল বাকি আদালতে সাক্ষ্য দেন। পরে সাক্ষ্য গ্রহণের জন্য 10 অক্টোবর দিন ধার্য করেন। মামলায় 68 জনের মধ্যে 5 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। 2007 সালে দুর্নীতি কমিশন তৎকালীন সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় মামলাটি করেন। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে এ মামলা হয়। রাজধানীর শাহবাগ থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের তৃতীয় দফায় 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে আনিসুল হক, শাহজাহান খান, সালমান এফ রহমান ও সংসদ সদস্য সাদেক খানকেও আদালতে আনা হয়। আলাদা 3টি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠান আদালত।
একসময় ছিলেন পুলিশের বড় কর্তা। তবে 5 আগস্ট গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর সেই বড় কর্তাই এখন দফায় দফায় রিমান্ড পাওয়া আসামি। মঙ্গলবার সকালে ঢাকার সিএমএম আদালতে আনা হয় 5 আগস্টের পর গ্রেফতার হওয়া আওয়ামী লীগ সরকারের সাবেক প্রভাবশালী মন্ত্রী আনিসুল হক, শাহজাহান খান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সংসদ সদস্য সাদেক খান ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এ সময় রাজধানীর তেজগাঁও, শাহবাগ, শেরেবাংলানগর থানায় আলাদা 3টি হত্যা মামলায় গ্রেফতার আবেদন করে পুলিশ। পরে আদালতের নির্দেশে শেরেবাংলা থানার হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানো হয়। তেজগাঁও থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় সালমান এফ রহমান, আনিসুল হক, সাদেক খান ও শাহজাহান খানকে। রাজনৈতিকভাবে এবং আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলায় আমাদেরকে সম্পৃক্ত করে বারবার শুনানি দেখানো হচ্ছে। এই মামলাগুলো মূলত সিআর মামলা হিসেবে ফাইল করা হয়েছিল। এখানে যে বাদী হয়েছে সেই বাদী এই আসামিদের চেনে না, এবং আমরা ঢাকা করে দেখেছি যে এই ধরনের সিআর মামলা যেগুলো ফাইল হয়েছে, বাদীকে যখন আদালত জিজ্ঞাসা করেছে আসামিদের নাম কি আপনারা বলেন, তখন সে বাদী আসামিদের নাম বলতে পারে না। এ সময় শাহবাগ থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখিয়ে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ইনিশিয়াল পুলিশের আইজিপি উনি এসিমে বসে 64টা ডিস্ট্রিক্টে কে কোন ডিউটি করবে, কারে গুলি করবে, কারে হত্যা করবে, কারে গুম করবে, এভাবে অর্ডার দিয়েছেন। বিজ্ঞ আদালত 10 দিন রিমান্ড মঞ্জুর না করে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এ নিয়ে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের তৃতীয়বারের মতো রিমান্ড মঞ্জুর হয়। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রাম 6 আসনের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিমের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুনের আদালতে পুলিশ 7 দিনের রিমান্ড আবেদন করলে 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে সকাল 7:30টার দিকে পুলিশের কঠোর নিরাপত্তায় কারাগার থেকে আদালতে আনা হয় ABM ফজলে করিমকে। গত 12 সেপ্টেম্বর অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার গাজীর বাজার থেকে এই সাবেক সংসদ সদস্যকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে নিহতদের জাতীয় বীর কেন ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এর রুল জারি করেন। একই সঙ্গে নিহতদের পরিবারকে মুক্তিযোদ্ধা পরিবারের মতো আর্থিক সুবিধা কেন দেয়া হবে না তাও জানতে সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে। রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা আলী নাজের এ রিটটি দায়ের করেন। 5/8/2024 এই সময়কার মধ্যে যারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, যাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং যাদেরকে পুড়ে মারা হয়েছে, এই মানুষগুলার অবদানের পিছনে আমরা দাঁড়িয়ে আছি আজকের ফ্যাসিস্ট মুক্ত একটা অবস্থানে। সুতরাং এই ব্যক্তিগুলার অবদানকে কেন জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হবে না সেই মর্মে আমি একটা রুল চাইছি। যারা ওই সময় আহত হয়েছে তাদেরকে আর্থিক সুবিধা দেওয়া হবে না কেন, যে পরিমাণ আর্থিক সুযোগ সুবিধা 1971 সালের একজন মুক্তিযোদ্ধা পেয়ে থাকে সেই সুবিধা কেন এরা পাবে না, আমি সেই মর্মে রুলটা চাইছি। বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানির পর এই আদেশ মঞ্জুর করেছেন এবং রুল ইস্যু করেছেন। জুলাই আন্দোলনে আহতদের দেখতে বিভিন্ন হাসপাতালে পরিদর্শন করেছেন চীনের চিকিৎসক দল। সকালে দলটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যায়, পরে সেখান থেকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি আহতদের সঙ্গে দেখা করে। এ সময় হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে চিকিৎসার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রতিনিধি দল। জানান উন্নত চিকিৎসার জন্য বেশ কয়েকজনকে চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। দুপুরের সময় আরও থাকছে। স্বাভাবিক হচ্ছে পাহাড়ের জনজীবন। 4 দিন পর সাজেকে আটকা পড়া 1000-এর বেশি পর্যটককে আনা হলো খাগড়াছড়ি। নিরাপত্তায় সেনা, পুলিশ ও বিজিবির টহল। ব্যাংকিং খাত, ভ্যাট, অর্থ পাচার সহ অর্থনৈতিক খাত সংস্কারে IMF এর কাছে কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ। কিভাবে এবং কোন প্রক্রিয়ায় তারা সহায়তা করবে অক্টোবরে IMF এর বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হবে। সকালে সচিবালয় সংস্থাটির 9 সদস্যের সঙ্গে বৈঠক শেষে কথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ।
গত দেড় দশকে আর্থিক খাতে লুটপাট, প্রাতিষ্ঠানিক নীতি কাঠামোর ভঙ্গুর পরিস্থিতিতে চরম সংকটে বাংলাদেশ। নানা জটিলতায় রয়েছে রাজস্ব বিভাগ। এমন প্রেক্ষাপটে অর্থ সহায়তার পাশাপাশি অত্যাবশ্যক হয়ে পড়েছে সংস্কার। অন্তর্বর্তীকালীন সরকারের নানা উদ্যোগে বিশেষ সহায়তায় আগ্রহী দাতা সংস্থা বিশ্বমোড়ল, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF। মঙ্গলবার সচিবালয়ে সংস্থাটির আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে সহ 9 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে। পরে উপদেষ্টা জানান, ব্যাংকিং খাত, রাজস্ব, অর্থ পাচার সহ আর্থিক খাতের বিভিন্ন সংস্কারে IMF এর কাছে কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ। অর্থনৈতিক ক্ষেত্রে নানা রকম সংস্কার এবং নানা রকম পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের রিসোর্স দরকার। আমরা চেয়েছি আমাদের যেটা বলে রিসোর্স আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স আছে, কিছু কারিগরি, যেমন আপনার ব্যাংক এক্সের রিফর্মের জন্য, মানি লন্ডারিংয়ের সেজন্য, তারপর ট্যাক্স রিফর্মের জন্য, ইনকাম ট্যাক্স ভ্যাট রিফর্ম করার জন্য। শুধু IMF না, এটা একটা মনে রাখবেন, আমরা কিন্তু অন্যদের সাথে চেয়েছি। শুধু IMF নয়, অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গেও সংস্কার নিয়ে একই রকম আলোচনা হবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, IMF কিভাবে কোন পথে সহায়তা করবে তার নির্ধারণ হবে অক্টোবরে সংস্থাটির বোর্ড মিটিংয়ে। অক্টোবর মাসে যখন আমরা ওয়ার্ল্ড ব্যাংক মিটিংয়ে যাবে, তখন ওদের সাথে যারা পলিসি মেকার তাদের সাথে আলাপ হবে। তারপরে আমরা এই প্রেজেন্ট যে প্রোগ্রাম সম্বন্ধে ইচ্ছা হবে, আর আমরা ফিউচার কিছু ভবিষ্যতের জন্য আমরা রিকোয়েস্ট করেছি ওদেরকে। এখন আমরা বলিনি সঠিক, আমরা বলছি আমরা দেখে নেই কত আমাদের রিসোর্স গ্যাপ, ফর্মালি জানাবো, সেটা নিয়ে আলাপ হবে। দাতা গোষ্ঠীর সহযোগিতার পাশাপাশি নিজস্ব সম্পদ ব্যবহার করেই অর্থনৈতিক উন্নয়নে সরকার এগিয়ে যেতে চায় বলেও জানান উপদেষ্টা। হয়তো 2-3টা সংস্থা একই কাজ করবে, কিন্তু রিসোর্স লাগবে বেশি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। গভর্নরের সঙ্গে বৈঠক করছেন IMF এর প্রতিনিধি দল। এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের সামনে আছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। সরাসরি যাব তার কাছে। IMF প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে একটু পরেই আজকের বৈঠক শুরু করবেন। অর্থাৎ গতকাল যেটি আমরা জানতে পেরেছি যে IMF প্রতিনিধি দলের 5 জন সদস্য এসছেন। বাংলাদেশের অভ্যন্তরীণ আর্থিক খাত থেকে শুরু করে রাজস্ব কাঠামো এবং আর্থিক খাতের যে সংস্কার, সব কিছু মিলে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার যে বিভিন্ন সহায়তা চেয়েছেন তারই প্রেক্ষিতে 5 প্রতিনিধি দল চলে এসছেন। এবং বাংলাদেশের যে আবাসিক প্রতিনিধি সেখানকার থেকেও 4 জন, সব মিলিয়ে 9 সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকে চলে এসছে। একটু পরে শুরু করবেন গভর্নরের সাথে বৈঠক। এর আগে বলে রাখি যে সকালে কিন্তু অর্থ উপদেষ্টার সাথে বৈঠক করেছেন তারা 9 সদস্য প্রতিনিধি দল। সেখানে অর্থ উপদেষ্টার বৈঠক শেষে কিন্তু অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন যে বাংলাদেশ ভ্যাট অর্থাৎ রাজস্ব কাঠামো, আর্থিক সংস্কার, ব্যাংক খাত সংস্কার সব কিছু মিলে কিন্তু বিভিন্নভাবে সহায়তা চেয়েছে। বিশ্ব মোড়ল যেহেতু আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বলা হয় IMF-কে, সেক্ষেত্রে সংস্থাটি তাদের আশ্বাসও দিয়েছে। এবং আর্থিকভাবে যেটা আমরা শুনতে পেরেছি যে একটি ঋণ আমাদের যেহেতু নেওয়া আছে বাংলাদেশের, সেক্ষেত্রে ঋণের বিপরীতে আরও $3 বিলিয়ন কিন্তু তাদের সংস্থাটি থেকে কিন্তু সহায়তা চেয়েছে সরকার। এটি শুনতে পেরেছি, জানতে পেরেছি আমরা। তবে অর্থ উপদেষ্টা বিষয়টি এখনও নিশ্চিত করেন। তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকার বিভিন্ন সংস্থার সাথে, বিভিন্ন দাতা গোষ্ঠীর সাথে কিন্তু আলোচনা করছেন এবং অর্থ খাতের সংস্কার থেকে শুরু করে জাতীয় বাজেট সহায়তা, সংকট উত্তরণের জন্য বিভিন্নভাবে সহায়তা চাচ্ছেন। তারাও সেভাবে বলা চলে যে এখন পর্যন্ত $8 থেকে $9 বিলিয়ন বৈদেশিক যে সহায়তা, ঋণ প্লাস সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে বিভিন্ন সংস্থা। এরই প্রেক্ষাপটে IMF থেকে কতটুকু আসলে ঋণ প্রয়োজন হবে, যেহেতু গত 2 বছর আগে আমরা $4.7 বিলিয়ন অর্থাৎ 470 কোটি মার্কিন ডলারের একটি ঋণের চুক্তি করেছি। তার 3 দফা $231 আমরা কিন্তু পেয়েছি এবং বাকি কিস্তিগুলো 4 কিস্তিতে, বাকি ঋণগুলো 4 কিস্তিতে সংস্থাটি দেবে। এর পরিপ্রেক্ষিতে আবার নতুন করে যে ঋণ, সেই ঋণ কাঠামোতে আসলে বাংলাদেশের পরিশোধের যে সক্ষমতা, আর্থিক খাতে যে সংস্কার, যেসব শর্ত রয়েছে সব কিছু মিলে সেই শর্ত পরিপালন সাপেক্ষে বাংলাদেশ নতুন করে ঋণ পাওয়ার কতটুকু যোগ্যতা রাখে, সক্ষমতা কতটুকু আছে, সব মিলে এই বিষয়গুলো 7 দিন যাবৎ এই টিম, IMF-এর টিম এখানে বাংলাদেশের বিভিন্ন দপ্তরের সাথে বৈঠক করবেন এবং সংস্কার নিয়ে বিভিন্ন আলোচনা করবেন এবং চূড়ান্তভাবে যেটি নির্ধারণ হবে আগামী মাসে IMF-এর বোর্ডে, সেটি কিন্তু সবশেষ কথা বলেছেন অর্থ উপদেষ্টা। তো আমার কাছে এই ছিল সবশেষ বাংলাদেশ ব্যাংক থেকে। বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে সহকর্মী কাজল আব্দুল্লাহ, তিনি জানাচ্ছিলেন IMF এবং অর্থ উপদেষ্টার বৈঠকের সবশেষ খবর। পোশাক শ্রমিকদের চলমান অসন্তোষের মধ্যে গাজীপুর ও সাভারে অর্ধশতাধিক কারখানা বন্ধ রাখা হয়েছে। তবে অন্য প্রতিষ্ঠানে স্বাভাবিকভাবেই চলছে উৎপাদন কার্যক্রম। এদিকে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে মোতায়েন রয়েছে পুলিশ ও সেনাবাহিনী।
গাজীপুরের অধিকাংশ কারখানার শ্রমিকরা কাজে ফিরেছেন। সকাল থেকে কাজে যোগ দেন তারা। এতে শিল্পনগরীতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হয়েছে। তবে সাভারের শিল্পাঞ্চলে অর্ধশতাধিক কারখানা বন্ধ রয়েছে। শ্রমিকদের চলমান বিক্ষোভের মাঝে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে 46টি কারখানা শ্রম আইনের 13(1) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়। এছাড়া আরও 9টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পাশাপাশি শিল্পাঞ্চলে মোতায়েন রয়েছে পুলিশ ও সেনাবাহিনী। বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করার কারণে 46টা ফ্যাক্টরিতে 13(1) ধারা অনির্দিষ্টকালের জন্য বন্ধ আর 9টা ফ্যাক্টরির সাধারণ ছুটি ঘোষণা করা হচ্ছে। মজুরি বৃদ্ধি ও ইনক্রিমেন্ট বাড়ানো সহ নানা দাবিতে টানা কয়েকদিন ধরেই পোশাক শ্রমিকদের মধ্যে চলছে অসন্তোষ। এদিকে শিল্প কারখানায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য বিভিন্ন স্থান থেকে 8 জনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। লাবিব হাসান, সময় সংবাদ। পোশাক শিল্পে অস্থিরতা নিয়ে সচিবালয়ে শ্রমিক মালিক ও শ্রম উপদেষ্টার বৈঠক চলছে। বিস্তারিত জানবো, সচিবালয়ে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ, সরাসরি যাব তার কাছে। বেশ কিছুদিন ধরে অর্থাৎ আগস্টের শেষ দিক থেকে যে পোশাক শিল্পে শ্রম অসন্তোষ চলছে, সেই অসন্তোষ বৈঠকের পর বৈঠক করা হচ্ছে, আলোচনা করা হচ্ছে। সব কিছু মিলিয়ে কিন্তু এই অসন্তোষ নিরসনের জন্য সরকার, মালিক এবং শ্রমিক পক্ষের থেকে, শ্রমিক প্রতিনিধির পক্ষ থেকে বা শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে, কিন্তু একদম যে সুফল মিলছে সেটা বলা যাচ্ছে না, অর্থাৎ অসন্তোষ রয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আজকে কিছুক্ষণের মধ্যে একটি ব্রিফ করবে শ্রমিক মালিক এবং সরকার পক্ষ থেকে, যৌথ একটি ব্রিফ হবে। আসলে শ্রমিকদের যে দাবি আছে সেই দাবিটা মালিক পক্ষ কতটা পূরণ করতে পারবেন এবং সরকার কতটুকু সহযোগিতা করতে পারবেন, সেই জায়গা থেকে মালিক পক্ষের একটি দাবি, অর্থাৎ পোশাক শিল্পের একটি যে প্রতিনিধি রয়েছেন তাদের কিন্তু দাবি রয়েছে যে পোশাক কারখানায় নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নির্বিঘ্নভাবে উৎপাদন ব্যবস্থা সচল রাখার জন্য যে সেফটি নিশ্চিত করতে হবে। সেই জায়গা থেকেই আসলে এখন কি করা যায়, কতটুকু সহযোগিতা করা যায়, কতটুকু স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসা যায়, সেটি আসলে নির্ধারণ করা হবে। এবং এর আগে গতকালকে কিন্তু কি দাবি মানা হবে না হবে, অর্থাৎ শ্রমিক পক্ষ থেকে যে দাবিগুলো দেওয়া হয়েছে মোটামুটি 18 দফা দাবি রয়েছে, যে নতুন করে মজুরি কাঠামো পুনর্নির্ধারণ করে যে ডিসেম্বরে যে মজুরি বাড়ানো হয়েছে সেটি আবার বাড়াতে হবে এবং যে বার্ষিক ইনক্রিমেন্ট 5% রয়েছে বেতন বৃদ্ধির, সেটি 10% করা সহ টিফিন ভাতা, হাজিরা বোনাস, নানা ইস্যুতে মোটামুটি 18 দফা দাবি রয়েছে। সেই দাবিটাতে আসলে কতটুকু মানতে পারবে, এর জন্য কিন্তু গতকালকে বিজিএমের পক্ষ থেকে জরুরি সাধারণ সভাও করা হয়েছে এবং সেই সভা থেকে তারা সাধারণ সদস্যদের মতামত নিয়ে এসেছেন। আজকে এখানে আসলে কি ডিসিশন আসে, এখানে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র উপদেষ্টা, উপস্থিত থাকবেন শিল্প উপদেষ্টা এবং উপস্থিত থাকবেন শ্রম উপদেষ্টা। তো আমার কাছে শ্রম মন্ত্রণালয় থেকে তৈরি পোশাক শিল্প কারখানার শ্রম অসন্তোষ নিরসনের জন্য যে যৌথ বিবৃতি দেওয়া হবে কিছুক্ষণের মধ্যে, এই ছিল এখন পর্যন্ত তার সর্বশেষ খবর। সবুজ, আপনার সঙ্গে আবারও যোগ দিব আমরা একটু পরে। কামরুল হাসান সবুজ যোগ দিয়েছিলেন সচিবালয় থেকে। স্বাভাবিক হতে শুরু করেছে খাগড়াছড়ি ও রাঙামাটির পরিস্থিতি। সাজেকে আটকা পড়া পর্যটকরাও ফিরতে শুরু করেছেন নিজ নিজ গন্তব্যে। এতে স্বস্তি ফিরেছে জনমনে। এক সারিতে চলছে শতাধিক গাড়ি, নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে সেনাবাহিনীর জিপ। 4 দিন আটকে থাকার পর অবশেষে সাজেক ছাড়তে পারলেন পর্যটকরা। মঙ্গলবার সকালে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সহায়তায় বিভিন্ন যানবাহনে করে ফিরতে শুরু করেন পর্যটকরা। অবরোধে পড়ে সাজেকে পানি, হোটেলে গ্যাস ও খাবার শেষ হওয়ায় অনেক পর্যটকই অসুস্থ হয়ে পড়েন। অবশেষে বাড়ি ফিরতে পেরে তাদের চোখে মুখে ছিল স্বস্তির ছাপ। কারেন্ট ছিল না, পানির সমস্যা ছিল, খাওয়া দাওয়ার সমস্যা ছিল। 2 দিন আগে আমাদের পুরো টিম ব্যাক করার কথা ছিল, কিন্তু যে অবস্থা ছিল অবরোধে কোনো গাড়ি ঘোড়া ছিল না। এর আগে সোমবার সন্ধ্যা থেকে রাতভর সাজেক যাওয়ার ভাঙ্গা ব্রিজ মেরামত, গাছের গুড়ি ও ট্রাক সরিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হয়। পরে 112টি পিকআপ, চাঁদের গাড়ি ছাড়াও 23টি সিএনজি অটোরিকশা এবং 109টি মোটরসাইকেলের মাধ্যমে পর্যটকদের সরিয়ে নেওয়া হয়। বর্তমানে সেখানে কোনো পর্যটক নেই। এদিকে 72 ঘন্টার অবরোধ শেষে স্বাভাবিক হতে শুরু করেছে খাগড়াছড়ি ও রাঙ্গামাটির জনজীবন। পাহাড়ে আর কোনো সংঘাত চান না শান্তিপ্রিয় বাসিন্দারা। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতার প্রতিবাদে শনিবার থেকে সোমবার পর্যন্ত 72 ঘন্টার সড়ক অবরোধের ডাক দেয় বিক্ষুব্ধ জুম্ব ছাত্র জনতা নামে একটি সংগঠন। ফারিয়া ফারজানা, সময় সংবাদ।
লোক দেখানো কাজ করে ডেঙ্গি প্রতিরোধ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। সকালে নয়াবাজার জিন্দা পার্ক পরিদর্শন শেষে কথা বলেন তিনি। পরিচ্ছন্নতার জন্য সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলরদের দায়ী করে স্থানীয় সরকার উপদেষ্টা ডেঙ্গি নিয়ন্ত্রণে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্ত্রণালয়ের 12টি টিম গঠন করা হয়েছে বলেও জানান তিনি। দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 133 জনের। হাসপাতালে ভর্তি 24,900 জন। শুধুমাত্র গত 23 দিনেই প্রাণ গেছে 50 জনের। মঙ্গলবার সকালে রাজধানীর নয়াবাজার এলাকায় মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার উপদেষ্টা AF হাসান আরিফ। এ সময় পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলরদের দায়ী করেন তিনি। স্থানীয়রা অভিযোগ করেন পরিদর্শনকে কেন্দ্র করেই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হয়, এরপর আর কোনো কার্যক্রম দেখা যায় না। মাসে একবারও এটা দেখা যায় আমাদের আশেপাশে যে মানে আমার সিটি কর্পোরেশনের যে কাজগুলা এগুলো তারা ঠিকঠাক মতো হয় না। যখন নাকি মেয়র সাহেব আহে, দলবাইন্দা আহে, সুইপার আহে, মেথর আহে, অমুক আহে তমুক আহে, যখন এটা চলে যায় তখন আবার যেইছে কোনো কাজ হয় না। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় যাতে পানি জমতে না পারে। এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন এলাকায় 12টি টিম গঠন করা হয়েছে জানিয়ে উপদেষ্টা সবাইকে সচেতন হয়ে কাজ করার আহ্বান জানান। পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যদি আপনারা প্রথমেই কাউন্সিলরকে ধরেন যে আপনার এলাকায় অপরিচ্ছন্ন কেন, তাহলে কাউন্সিলরও তৎপর হবে এবং দেখা যাবে যে ধাপে ধাপে ক্লিনার যিনি তাকেও মাঠে পাওয়া যাবে। ঝাড়ুর ধরন দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটু আগে ঝাড়ু দেওয়া হয়েছে। তো তাহলে ওই 1 বছর পরে মন্ত্রী সাহেব আসবেন সেই দিন কেন সাজগোজ, সারা বছর কেন আমরা সাজগোজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি না? জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে যার যার জায়গা থেকে কাজ করার আহ্বান জানান সংশ্লিষ্টরা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। অক্টোবর থেকে সুপার শপে পলিথিন ব্যবহার বন্ধের পর এবার কাঁচা বাজার ও কারখানায় অভিযানের ঘোষণা এলো। 1 নভেম্বর থেকে অভিযানের ঘোষণা দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় তিনি পলিথিনের বিকল্প হিসেবে পাট ও কাগজের ব্যাগ ব্যবহারের উপর জোর দেন। পলিথিন ব্যাগ, পলিথাইলিন বা পলিপ্রোপাইলিনের সামগ্রীর ব্যবহার বন্ধে বিদ্যমান নিষেধাজ্ঞা বাস্তবায়নে কঠোর হচ্ছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসাবে মঙ্গলবার মোহাম্মদপুরের টাউন হল মার্কেটে ক্লিন আপ কার্যক্রম ও পলিথিনের বিকল্প পণ্য বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরে মার্কেটের ব্যবসায়ী ও ব্যবহারকারীদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি। এ সময় পলিথিনের ব্যবহার বন্ধে সহযোগিতার আশ্বাস দেন ব্যবসায়ীরা। এই পলিথিন বন্ধ করার জন্য ওনারা আমাদের মার্কেট কমিটিকে একটা কমিটি করে দিছে। আমরা ওই কমিটি থেকে প্রতিদিন 15, 16, 17, 18, 20 কেজি পলিথিন আমরা বাইরে এখানে আনি, পরে ভাঙারির কাছে এটা বিক্রি করে দেওয়া হয়, তাকে দেওয়া হয়। মানুষের রক্ত ও মস্তিষ্কে প্লাস্টিকের অস্তিত্ব পাওয়া গেছে উল্লেখ করে পলিথিনের ব্যবহারের বিরূপ দিক তুলে ধরেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। বলেন, অনেক বছর ধরে এটি ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও ঘাটতি ছিল বাস্তবায়নে। এটা নতুন করে নিষেধ করার কিছু নেই, এটা আগে থেকেই নিষেধ করা আছে। পলিথিনের অন্যান্য সামগ্রী থেকে মানুষের রক্তে, মানুষের ব্রেইনে, মানুষের লিভারে, মায়ের প্লাসেন্টায় এখন পলিথিনের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। 1 অক্টোবর থেকে সুপার শপ এবং 1 নভেম্বর থেকে কাঁচা বাজার ও পলিথিন উৎপাদন কারখানায় অভিযান পরিচালনা করা হবে বলেও ঘোষণা দেন উপদেষ্টা। আমরা অভিযান দিয়ে একটা তিক্ত পরিস্থিতির মধ্যে দিয়ে কাজটা শুরু করতে চাইনি। সকলকেই বুঝতে হবে যে পলিথিন ব্যবহারটা ক্ষতিকর, এটা রিসাইক্লিংই খালি সমাধান না। উৎপাদন পর্যায়ে অভিযানটা শুরু হবে 1 নভেম্বর থেকে। পলিথিনের বিকল্প হিসাবে ব্যাপক হারে কাপড়, কাগজের ব্যাগ ও সোনালী ব্যাগ ব্যবহারের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। টি-20 বিশ্বকাপ সামনে রেখে আনুষ্ঠানিক ফটো সেশন। বাংলাদেশ নারী ক্রিকেট দলের টুর্নামেন্টে ভালো করতে কাজে আসবে শ্রীলঙ্কায় সিরিজ জয়ের অভিজ্ঞতা, বললেন জ্যোতি। পদোন্নতিতে স্বেচ্ছাচার, স্বামীকে করেন সংস্থার প্রধান। কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব ওয়াহিদা আক্তারের ক্ষমতার অপব্যবহারের এমন চিত্র পাওয়া গেছে বিভিন্ন নথি বিশ্লেষণ করে। বিভিন্ন দফতরের কর্মকর্তারা বলছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত ভাজন হিসেবেই এসব করেছেন ওয়াহিদা। শৃঙ্খলা ফেরাতে জনপ্রশাসন বিভাগকে
কঠোর হওয়ার পরামর্শ সাবেক আমলাদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ 15 বছরের ক্ষমতার অবসান হলেও ক্ষত রয়ে গেছে রাষ্ট্রের রন্ধে রন্ধে। সরকারি দফতরকে দলীয় ইউনিট হিসেবে ব্যবহার করা এমন সচিবদের মধ্যে কৃষি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ওয়াহিদা আক্তার বেশ আলোচিত। কৃষি মন্ত্রণালয়ের সংস্থাগুলোতে আধিপত্যের নানা ফন্দিতে ছিলেন কখনো নিজেই, আবার কখনো সেকেন্ড কমান্ডিংয়ে থাকতেন তার স্বামী বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল BARCর সাবেক নির্বাহী চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার। কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন তথ্য পর্যালোচনায় উঠে এসেছে আধিপত্য বিস্তার এবং নিজেদের লোকজনকে টেন্ডার দেয়া সহ অনৈতিক নানা সুবিধা আদায়ে ব্যস্ত ছিলেন সাবেক কৃষি সচিব। সংস্থা প্রধান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেন অবসরে যাওয়া বন্ধুকর্তাদের। গুরুত্বপূর্ণ উইংয়ের দায়িত্ব যেমন দিয়েছেন সিনিয়রকে ডিঙিয়ে জুনিয়রকে, তেমনি ৯/৬ করেছেন প্রকল্প পরিচালক নির্ধারণেও। লোকলজ্জার বালাই ভুলে একের পর এক চুক্তি নবায়ন করেন নিজের স্বামী কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যানের পদে শেখ মোহাম্মদ বখতিয়ারকে। এতে পদবঞ্চিত হয়ে পড়েন অনেক দক্ষ কর্মকর্তা। ন্যায্য জিনিস আপনি পাচ্ছেন না, আপনি হতাশা ভুগবেন, এটা খুবই স্বাভাবিক। শুধু দপ্তর সংস্থা নয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হওয়ায় তার স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কেউই মুখ খুলতে পারতেন না মন্ত্রণালয়ে। অনিয়মে সায়না দেয় পদত্যাগ করার কিছুদিন আগেও এক অতিরিক্ত সচিবকে বদলি ও আরেকজনকে বসিয়ে দেন যুগ্ম সচিবের চেয়ারে। সার বাণিজ্য অদৃশ্য থাকলেও শৃঙ্খলা পরিপন্থী কাজ ছিল প্রকাশ্য। এসব বিষয় জানতে সাবেক সচিব ওয়াহিদা আক্তারের মুঠোফোনে কল দিলেও সাড়া মেলেনি। রাজধানীর স্কার্টনে সচিব কোয়ার্টারে গিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও মেলেনি সাক্ষাৎ। জনপ্রশাসনে দীর্ঘদিন থাকা অভিজ্ঞ সাবেক আমলাদের মতে কর্মকর্তাদের অনিয়ম বন্ধে কার্যকর হতে হবে জনপ্রশাসন বিভাগকে। সরকারি কর্মচারীদের কিন্তু কন্ট্রোল করার অনেক আইন আছে আমাদের। এই আইনগুলি যথাযথভাবে প্রয়োগ করা প্রয়োজন, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে আমরা ওই আইনগুলি প্রয়োগ করি যখন একটা ছেলে অপরাধ করে তারপরে। প্রশাসনের সংস্কার ও নিজ জায়গা থেকে দেশাত্মবোধ নিয়ে কাজ করার পরামর্শ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশীদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নতুন নিয়মে বাসে হাফ পাস সুবিধা পাচ্ছেন শিক্ষার্থীরা। আগের মতো সড়কে পরিবহন শ্রমিকরা হাফ পাস নিয়ে বিড়ম্বনায় ফেলবেন না বলে প্রত্যাশা তাদের। তবে পরিবহন শ্রমিকদের মধ্যে এই বিষয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বাড়তি খরচের জাতাগল থেকে বাঁচতে শিক্ষার্থীদের কিছুটা স্বস্তি দেয় বাসে হাফ পাস সেবা, কিন্তু তা থেকেও তারা বঞ্চিত হয়েছেন বিভিন্ন সময়ে। মঙ্গলবার থেকে নতুন নিয়মে চালু হয়েছে বাসে হাফ পাস সেবা। এই নিয়মের আওতায় ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত প্রতিদিন হাফ ভাড়া দিয়ে বাসে যাতায়াত করতে পারবেন শিক্ষার্থীরা। এতে উচ্ছ্বসিত তারা। তবে অভিযোগ করেন আগে নিয়ম থাকলেও তা মানতে চাইতো না অনেকে। তাই নতুন এই নিয়ম তদারকিতে রাখার পরামর্শ শিক্ষার্থীদের। আগে পেতাম, কিন্তু মাঝে মাঝে হেল্পাররা ঝামেলা করতো, নিতে চাইতো না। আমরা আসলে ডেইলি জিনিসটা পাইলে আমাদের অনেক উপকার হয়। অনেক ভালো হয়েছে বিষয়টা, কিন্তু তারা যদি বাস ড্রাইভার কন্ডাক্টররা যদি নিয়মিতভাবে এই রুলসটা ফলো করে আমাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। এটা প্রথম আপনার রুলস টু রুলস মানে সব দিক ঠিক থাকে। যখন 1-1.5 মাস যায় তখন আর প্রশাসনেরও তেমন কোনো তদারকি থাকে না। বাসের পাশাপাশি মেট্রো রেলও হাফ পাস সুবিধা চালুর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। মেট্রো তো একটু করতো তাহলে ভালো হতো, কারণ অনেকেই হচ্ছে মেট্রো থেকে যাতায়াত করে। এদিকে হাফ পাস নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পরিবহন শ্রমিকদের। আমরা কোম্পানি গাড়ি চালাই, আমাদের সমস্যা আছে। কোন ছাত্র হাফ ভাড়া দেবো না, হাফ ভাড়া ছুটির দিনে মনে করেন যে আপনার হাফ পাসটা আসলে একদিন আসলে ছুটি, ওদিন তো ডে অফ, ওই দিনে একটা আসলে স্টুডেন্ট হাফ পাসটা এটা বন্ধ হওয়া উচিত আমি মনে করি। তুমি স্টুডেন্ট মনে হয় যে বলে মনে হয় মার্কেটে অধিকাংশ ছেলেপেলেরা মনে হয় যে চলে যায় আর কি। তেলের দামটা যদি 100 টাকার ভিতরে করতো তাহলে আমরা সপ্তাহে তো অলরেডি 6 দিন নিই হাফ পাস, আর একদিন নিতে আমাদের বাড়তো না। গাড়িতে আমাদের 40 জন যাত্রী থাকলে 30 জনই স্টুডেন্ট থাকে। শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখিয়ে সব মেট্রোপলিটন এলাকায় হাফ পাস সুবিধা পাবেন শিক্ষার্থীরা, এমন ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এর আগে প্রথমবারের মতো 2021 সালে হাফ পাসের প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। সাপ্তাহিক ছুটি ছাড়া সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এই সুবিধা পেয়ে আসছিলেন শিক্ষার্থীরা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। এবার খেলার খবর। জয় দিয়ে এই নারী টি-20 বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্বকাপে ছেলেদের সমান প্রাইজ মানি হওয়ায় অনুপ্রাণিত ক্রিকেটাররা, বললেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বিশ্বকাপ সামনে রেখে আজ মিরপুরে অনুষ্ঠিত হলো নারী দলের আনুষ্ঠানিক ফটো সেশন। এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশেই, কিন্তু শেষ মুহূর্তে আসর সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। বিশ্বকাপের আগে শ্রীলঙ্কায় এই দলের ব্যানারে ওয়ানডে ও টি-20 সিরিজে অংশ নেয় বাংলাদেশ।
বিশ্বকাপে যা কাজে দেবে বলে জানান অধিনায়ক। দেশ ছাড়ার আগে আজ মিরপুর শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ক্রিকেটারদের আনুষ্ঠানিক ফটো সেশন। এ সময় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিশ্বকাপে ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনায় খেলতে চায় বাংলাদেশ। অতীতে কখনো না পারলেও এবার সেমিফাইনালে খেলতে চায় নিগার সুলতানা জ্যোতির দল। লক্ষ্য বলবো যে ইন্ডিভিজুয়ালি আমারও এটা একটা লক্ষ্য এবং পুরো টিমের যেন আমরা যেন একটা ম্যাচ উইন করে সেটা স্টার্ট করতে পারি লম্বা সময় ধরে, যেটা আসলে ক্ষুধা সবারই, যেন আমরা ওয়ার্ল্ড কাপ স্টেজে একটা ম্যাচ উইন করতে পারি ফার্স্টলি। সো সেটাই থাকবে। এক্সেপ্ট 2014 ছাড়া কিন্তু ওয়ার্ল্ড কাপে একটা আমরা সিঙ্গেল ম্যাচ উইন করতে পারিনি। ভালো ক্রিকেট খেলছি, বাট আলটিমেটলি ভালো ক্রিকেট খেলার আসলে কোনো মানে না যদি আপনি ম্যাচ উইন করতে না পারেন। সো প্রথমে ম্যাচ উইন করার টার্গেট থাকবে, এবং সেকেন্ড হচ্ছে যখন আমরা এই ফ্লোটা পাবো, আমার কাছে মনে হয় আমাদের যে টিম এই ফ্লোতে অবশ্যই সেমিফাইনাল কে না খেলতে চাই। সো আমাদের টার্গেট থাকবে সেভাবেই। ক্রিকেটের শহর চেন্নাইয়ের রাস্তা ধরে হাঁটলেই দেখা মিলবে টাইগারদের লাল সবুজ জার্সি। মহেন্দ্র সিং ধোনি এখানকার সুপার হিরো। আইপিএলে খেলার সুবাদে পরিচিতি আছে সাকিবেরও, তবে সিএসকের ক্রিকেটার হওয়ায় মোস্তাফিজের প্রতি তাদের অন্যরকম ভালোবাসা। চেন্নাই বিখ্যাত তাদের স্পোর্টস শপগুলোর জন্য, যে টানে প্রায়ই এখানে ছুটে আসেন বিশ্বের প্রায় সব ক্রিকেটার। সেই গল্পই শোনাচ্ছেন মাহবুব রিওয়ান। ট্রাফিকের শহর, দোসা, ইডলি, মন্দির, মসজিদ, মোটর গাড়ির শিল্প, দাবা কিংবা ক্রিকেটের শহর। রাঁচির ছেলে হয়েও মহেন্দ্র সিং ধোনির শহর। চেন্নাই মোস্তাফিজের শহরও। চেন্নাই মানে ক্রিকেট, ক্রিকেট মানেই তো চেন্নাই। এখানকার অলিতে গলিতে যতটা স্কুটি, ঠিক যেন ততটাই ব্যাট। চেন্নাইয়ের পথে প্রান্তরে দেখা মিলবে জার্সির রকমারি বাহার। খুঁজে পাওয়া যাবে আমাদের লাল সবুজ সাকিব লিটনকেও। প্রায় 1800 কিলোমিটার দূরত্ব ঘুচিয়ে ধোনি এখানকার ক্রিকেট ঈশ্বর। চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলায় মুস্তাফিজের জন্য তাদের প্রগাঢ় ভালোবাসা। Mustafa is a very lovely people in Chennai because Chennai people are morely addicted towards cricket. He just loves the cricket. Whatever the player who playing here is. Helicopter shots, there's cool shots like this. Mr. Cool, like this name. The Dhoni's style is different. This is fans is many fans is the Dhoni. চেন্নাইয়ে কোনো ক্রিকেট প্রেমী আসবেন আর স্পোর্টস সবগুলোতে ঢু মারবেন না, তা কি হয়? সবগুলোই যেন দৃষ্টিনন্দন। নান্দিকতা, শৈল্পিকতায় অনন্য সাধারণ। শুধু ক্রেতারাই নন, যে লোভ সামলাতে পারেন না ক্রিকেটাররাও। ভারতের সব ক্রিকেটার এখানকার নিয়মিত ক্রেতা। মঈন আলী, ওয়াসিম, আফ্রিদি, ব্র্যাভো, এমনকি বাংলাদেশের মুমিনুল তাইজুল, সবারই আস্থার ট্রিপ্লিক্যানের স্পোর্টস শপে। স্মৃতির সংগ্রহশালা তাই হয়ে উঠেছে বিশাল। চেন্নাইয়ের এই স্পোর্টস শপগুলো একটার চাইতে যেন আরেকটা বেশি গোছালো, বেশি মনোরম। দেখে মনে হবে জীবন্ত কোনো আর্কাইভ, জাদুঘর কিংবা মাঠের মধ্যে আছেন আপনি। ইতিহাস আর ঐতিহ্য যেখানে মিলেমিশে একাকার। Sir, it's all very good, all positive players. You know, they all deserve to be in the national team. And, you know, since we are close by to the Chepauk Stadium as well, you know, and this is one-stop shop where you get all your cricket equipments. নানা কারণে ভারতের অন্য রাজ্যগুলোর তুলনায় তামিলনাড়ু ব্যতিক্রম ছবির চাইতেও সুন্দর শহর চেন্নাই, যেখানে আসলে আপনি বুঝতে পারবেন ক্রিকেট শুধু খেলা কিংবা দেখাই নয়, ক্রিকেটকে কিভাবে ধারণ করতে হয়। মাহবুব লিমন, সময় সংবাদ, চেন্নাই, ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরা উচিত, রয়টার্সকে সেনাপ্রধান। ডক্টর ইউনূসের সঙ্গে সুসম্পর্কের দাবি, ঐক্যবদ্ধ থাকায় ব্যর্থ হওয়ার সুযোগ নেই। নিউ ইয়র্কে ইউনূস বাইডেন বৈঠক রাতে, জিএসপি সহ আসতে পারে ভারত প্রসঙ্গ। তৌহিদ জয়শঙ্কর বৈঠকে দিল্লি ঢাকার সম্পর্ক এগিয়ে নেয়ার বার্তা। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।